আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি ফারি ফাতিমা। আসন্ন কোরবানি ঈদে রাজধানীর যেখানে সেখানে যাতে পশু কোরবানি না হয় তার জন্য সিটি কর্পোরেশনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর বঙ্গবাজারে নগর পাইকারি বিপণী বিতান সহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 4টি উন্নয়ন প্রকল্পের ভিত্তি স্থাপন অনুষ্ঠানে এই নির্দেশনা দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, এখন থেকে নগরীতে পরিকল্পনা ছাড়া কোনো প্রকল্প বাস্তবায়ন হবে না। বক্তব্যের আগে বঙ্গবাজারে আধুনিক 10তলা মার্কেট ছাড়াও পোস্তগোলা ব্রিজ থেকে রায়েরবাজার স্লুইস গেট পর্যন্ত 8 লেনের রাস্তা, ধানমন্ডি লেকে নজরুল সরোবর এবং শাহবাগে হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু উদ্যানের ভিত বসান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রত্যেক জায়গায় কোরবানির জন্য, পশু কোরবানির জন্য আধুনিক প্রযুক্তি সম্পন্ন ব্যবস্থা রাখতে হবে। যার যার পশু নিয়ে যাবে, নাম্বার থাকবে, সেটা কাটা হলে সেটা পরিষ্কার করে তার কাছে তার জিনিস পৌঁছে দেবে। আর একটা পশু যখন জবাই হয় তার রক্ত, চামড়া আর এমনকি বর্জ্যগুলিও কিন্তু কাজে লাগে, সেগুলো কিন্তু রিসাইকেল করা যায়। এই যেখানে সেখানে এগুলি না করা, সে বিষয়ে সবাইকে অবশ্যই নজর রাখতে হবে। ডিবি কার্যালয়ের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের কিলিং মিশনের সঙ্গে যুক্ত 3 আসামিকে ব্যাপক জিজ্ঞাসাবাদ চলছে। তানভীর ভূঁইয়া, শিমুল ভূঁইয়া ওরফে আমানুল্লাহ ও শিলাস্তি রহমানকে জিজ্ঞাসাবাদের পর গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে। এদিকে আনোয়ারুলের মরদেহের খণ্ডিত অংশের খোঁজে গতকাল শুক্রবার কলকাতার বিভিন্ন খালে তল্লাশি চালায় দেশটির পুলিশ। তাকে খুন করার পর জিহাদ হাওলাদার নামের এক কসাই দেহ টুকরা করেছিলেন বলে অভিযোগ রয়েছে। গত বৃহস্পতিবার কলকাতা থেকে তাকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গের সিআইডি। বারাসতের আদালত গতকাল তার 12 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। অন্যদিকে বাংলাদেশি 3 আসামিকে 8 দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যার বিষয়ে কলকাতা থেকে সর্বশেষ পরিস্থিতি জানবো সহকর্মী পরমাশেষ ঘোষ রায়ের কাছ থেকে। খুন হওয়ার পর সেই এমপি সাহেবের দেহ টুকরো টুকরো করে সেটাতে তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করার পর গতকালই বারাসাতে জেলা আদালতে তোলা হয়েছিল। সিআইডির তরফে 14 দিনের হেফাজত চাওয়া হয়েছিল, সেই জায়গায় বারাসাত জেলা আদালত 12 দিনের কিন্তু হেফাজত দেয়। তারপরে তাকে বারাসাত আদালত থেকে গতকাল যখন ভবানী ভবনে নিয়ে যাওয়ার পথে, সেটা হচ্ছে যে ভাঙড়ের কৃষ্ণমাটি এলাকার বাগজোলা খাল সংলগ্ন এলাকায় তার যে দেহের টুকরোগুলো ফেলা হয়েছিল সেটা কিন্তু ড্রোন দিয়ে, ডিজাস্টার ম্যানেজমেন্ট দিয়ে এবং জিহাদকে সঙ্গে করে নিয়ে গিয়ে সিআইডির আধিকারিকরা কিন্তু ঘুরে ফিরে দেখার চেষ্টা করেন। এমনকি ডিজাস্টার ম্যানেজমেন্টের সদস্যরা কিন্তু জলডুবুরি হয়ে তারা কিন্তু খালের মধ্যে নেমে খোঁজে, ড্রোন ব্যবহার করে। শেষ পর্যন্ত একটি ব্যাগ উদ্ধার হয়, সেখানে একটি পচা দুর্গন্ধযুক্ত ব্যাগ উদ্ধার হয়, কিন্তু শেষ পর্যন্ত জানা যায় সেটা কিন্তু এমপি সাহেবের দেহের টুকরো ছিল না। কিন্তু গতকাল রাতের পর থেকে কিন্তু জেরা করে, যেটা সিআইডির সূত্রে যেটা খবর আছে জানিয়েছে, জেরাতে সে জানিয়েছে জিহাদ তাকে নাকি 80টা টুকরো করা হয়েছিল। প্রথমে চামড়া ছাড়িয়ে দেওয়া হয়েছিল, 80টা টুকরো করে সেই টুকরোগুলো কিন্তু বাগজোলা খালের বিভিন্ন অংশে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেওয়া হয়েছে। সেই জায়গা থেকে কিন্তু সিআইডি আধিকারিকটা অনেকটাই হতাশ। তারা আশঙ্কা করছে তার সেই দেহের অংশ হয়তো খুঁজে পাওয়া না গেলেও যেতে পারে, তার কারণ এগুলো কিন্তু জলের মধ্যে জলজ প্রাণীদের পেটে চলে যেতে পারে। এতক্ষণ কলকাতা থেকে জানাচ্ছিলেন পরমাশেষ ঘোষ রায়। দর্শক, রাজধানীর ডিবি কার্যালয়ে রয়েছেন সহকর্মী সুমন তানভীর, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। তানভীর, রিমান্ডে থাকা আসামিদের জিজ্ঞাসাবাদে নতুন কি তথ্য পাওয়া গেছে বলে জানতে পেরেছেন? দেখেন, কলকাতার প্রতিনিধি যেটি বলছিল, এই যে লোমহর্ষক হত্যাকাণ্ড, প্রতিদিন কিন্তু আমরা চাঞ্চল্যকর তথ্য পাচ্ছি কলকাতার পাশ থেকে এবং আমাদের এই যে ডিবি কার্যালয় থেকেও। কালকে যে জিহাদ, যে কসাই, প্রফেশনাল কসাই, যাকে দিয়ে আসলে এই লাশটি টুকরো টুকরো করা হয়েছিল, আমার সহকর্মী কিন্তু বলছিলেন তাকে 12 দিনের কিন্তু আসলে রিমান্ডে নেওয়া হয়েছে। এইদিকে এই মামলার অন্য 3 আসামি যেটি আসলে ডিবি গ্রেপ্তার করেছে এবং মূল পরিকল্পনাকারী যাকে বলা হচ্ছে আমানুল্লাহ আমান,
সে কিন্তু এখানে রিমান্ডে আছে, সেই সাথে শিলাস্তি সে রিমান্ড শুরু হয়েছে। সেখান থেকে আমরা যতটুকু আসলে ইনফরমাল তথ্য পাচ্ছি যে কালকে তারা যেটি বলছেন যে জিহাদের কথা বলা হচ্ছে কলকাতা থেকে যাকে গ্রেপ্তার করা হয়েছে সে কিন্তু এই হত্যাকাণ্ডের সময় ওইখানে গিয়েছে, বিষয়টি এমন নয়। হত্যাকাণ্ডের আগেই যে বাসাটিতে আসলে সংসদ সদস্যকে খুন করা হয়েছে সেই বাসার পাশে চিনাপুর নামে একটি এলাকায় কিন্তু সে 2 মাস হলো তাকে মুম্বাই থেকে এসে ভাড়া করে রাখা হয়েছিল, সেখানেই তিনি থেকেছেন এবং এই ঘটনাটি আসলে যখন ঘটানো হয়েছে অর্থাৎ 13 তারিখ, সেই 13 তারিখে কিন্তু তাকে দিয়ে এই ঘটনাটি কিন্তু আসলে ঘটানো হয়েছে। তবে এখন আসলে যে মূল বিষয়টি আসলে ডিবি প্লাস কলকাতার পুলিশ আসলে সিআইডি দেখার চেষ্টা করছে কিংবা খোঁজার চেষ্টা করছে সেটি কিন্তু একটি তাকে হত্যা করা হয়েছে, তাকে কারা হত্যা করেছে সেটিও মোটামুটি স্পষ্ট। এখন মূল বিষয়টি হচ্ছে যে তার মরদেহ কিভাবে পাওয়া যাবে। আমাদের ডিবি পুলিশ যেটি বলছে যে কালকেও কিন্তু জিহাদকে নিয়ে সেখানকার পাশে কেষ্টপুর খাল নামে একটি খালে কিন্তু অভিযান করা হয়েছে এবং এই কেষ্টপুর খালটি কিন্তু নিউ টাউনের যে বাসাটিতে খুন হয়েছে সেই বাসার কিন্তু একদম পাশ দিয়ে প্রবাহিত একটি খাল। কিন্তু বিষয়টি হচ্ছে যেহেতু এই মরদেহগুলো খণ্ড বিখণ্ড করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে তাই এই লাশটি পাওয়া কিন্তু একটি বড় চ্যালেঞ্জ। তবে তার চেয়ে একটি বড় বিষয় হচ্ছে বাংলাদেশের পার্সপেক্টিভে বলতে হয় যে আমানুল্লাহ আমানের কথা বলা হচ্ছে যে মূল পরিকল্পনাকারী, সেই আমানুল্লাহ আমান কিন্তু সেখানে যে গিয়েছে সে কিন্তু চরমপন্থী শীর্ষ নেতা শিমুল ভুঁইয়া। তো শিমুল ভুঁইয়া আসলে কিভাবে আমানুল্লাহ আমান হয়ে গেলেন, তার পাসপোর্ট কিভাবে আমানুল্লাহ আমান হলো, তার ন্যাশনাল আইডি কার্ড কিভাবে আমানুল্লাহ আমান হয়ে গেল, এই বিষয়গুলো নিয়েও কিন্তু ডিবি পুলিশ আমাদের বলেছে সেগুলো নিয়েও তদন্ত হবে। তবে এখন তাদের মূল প্রায়োরিটির বিষয় এই হত্যাকাণ্ডটি কেন সংগঠিত হলো। যদিও প্রাথমিকভাবে তারা কিন্তু আমাদের বারবার বলছে তার যে বন্ধু আমেরিকা প্রবাসী শাহিন তিনি এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করেছেন এবং তার সাথে তার সঙ্গে আর্থিক লেনদেন ছিল এই আমানুল্লাহ আমানের, সেই জায়গা থেকে হত্যাকাণ্ডটি সংগঠিত হতে পারে বলে আমাদের জানিয়েছেন। কিছুক্ষণ পর ডিবি প্রধান হারুনুর রশিদ আসলে এটি ব্রিফিং করবেন, সেই ব্রিফিংয়ে আমরা এই যে রিমান্ডে নেওয়ার পর আরও কোনো তথ্য আসলে তারা পেয়েছে কিনা সে বিষয়ে নিশ্চয়ই জানতে পারবো এবং আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো। ধন্যবাদ। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি বর্তমানে পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। আরও ঘনীভূত হয়ে আজ ঘূর্ণিঝড় রেমালে পরিণত হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এটি বঙ্গোপসাগরের উত্তর পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। রেমাল রোববার খুলনা থেকে পটুয়াখালী খেপুপাড়ার মাঝামাঝি স্থানে আঘাত হানতে পারে। এছাড়া অপেক্ষাকৃত বেশি এলাকা ধরে ঘূর্ণিঝড়টির বিস্তৃতি থাকতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। আজকে সকাল 9টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 565 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 495 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে 540 কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 490 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। দর্শক, এবার বরগুনা থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের আরেক সহকর্মী মনির হোসেন কামাল। কামাল, ঘূর্ণিঝড় রেমাল উপকূলে আঘাত হানতে পারে, তো দুর্যোগ মোকাবেলায় স্থানীয় প্রশাসন কি প্রস্তুতি নিয়েছে? ইতিমধ্যে বেলা 12টায় একটি জরুরি সভা করা হয়েছে এবং সেই জরুরি সভায় তাদের প্রস্তুতির তথ্য জানানো হয়েছে। বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম জানিয়েছেন যে বরগুনার 642টি সাইক্লোন শেল্টার প্রস্তুত আছে, এছাড়া 3টি কিল্লা প্রস্তুত রয়েছে এবং ঘূর্ণিঝড় আঘাত হানার আগেই মানুষকে এইসব আশ্রয়কেন্দ্রে নেওয়া হবে। সেই সাথে পানি উন্নয়ন বোর্ডের যিনি নির্বাহী প্রকৌশলী তিনি আমাদেরকে জানিয়েছেন যে বরগুনা 12টি পোল্ডারে 805 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে, যার মধ্যে 1 কিলোমিটার বেড়িবাঁধ কিন্তু সম্পূর্ণ বিধ্বস্ত অবস্থায় রয়েছে। সামান্য জোয়ারের পানি হলো এই বেড়িবাঁধ দিয়ে, ভাঙা বেড়িবাঁধ দিয়ে ভিতরে পানি ঢুকে যাবে এবং বাড়িঘর তলিয়ে যেতে পারে। সেজন্য ওইসব এলাকার মানুষজনকে আশ্রয় কেন্দ্রে আনার জন্য প্রস্তুতি রেখেছেন। আর সেই সাথে বরগুনা জেলা মৎস্যজীবী মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী আমাদেরকে জানিয়েছেন যে ঘূর্ণিঝড়টি যে সময় তৈরি হচ্ছে ঠিক সেই সময়
বঙ্গোপসাগরে 65 দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা রয়েছে, যে কারণে মৎস্য কিনারেই রয়েছে। কোনো আশঙ্কা নেই যে বঙ্গোপসাগরে তাদের বিপক্ত রয়েছে, কেননা এই ট্রলারগুলো আগে থেকেই মৎস্য বন্দরে নিরাপদ আশ্রয়ে রয়েছে এবং বরগুনায় ব্যাপক প্রচারণা চালানো হবে, বিশেষ করে 12। ধন্যবাদ। আজ 11 জ্যৈষ্ঠ, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে কাজী নজরুলের সমাধিতে শ্রদ্ধা জানাতে সকাল থেকে ছুটে আসেন কবি ভক্ত, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতাকর্মী সহ কবির পরিবারের সদস্যরা। শ্রদ্ধা শেষে নজরুলের জন্মদিনের সাধারণ ছুটি ঘোষণার দাবি জানান কবির নাতি খিলখিল কাজী। নজরুলের গান, কবিতা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে উদ্বুদ্ধ করছে বলে মনে করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর দুর্বৃত্তদের জাতীয় স্বার্থে শায়েস্তা করতে হবে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আজকের বিদ্যমান এই যে রাজনৈতিক পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমাদেরকে প্রতিবাদ করতে, আমাদেরকে এগিয়ে যেতে, শত নিপীড়ন নির্যাতন ভোগ করেও, যেমন নজরুল তার সমগ্র জীবনে যতদিন তিনি নির্বাক হননি। বিএনপি বা কোনো দলের ব্যাপারে আমরা নির্বাচনের পর নতুন করে আমরা কোনো চিন্তা ভাবনা করিনি। কাউকে নির্যাতন করব, জেলে পাঠাবো। চুনোপুটি দুর্নীতিবাজরা ধরা পড়ছে উল্লেখ করে দুর্নীতি দমন কমিশনের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মঞ্জিল মোর্শেদ। সকালে জাতীয় প্রেস ক্লাবে HRPB আয়োজিত দুর্নীতি দমনে নাগরিকদের ভূমিকা বিষয়ক সেমিনারে তিনি এসব কথা বলেন। দুর্নীতি রোধে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহ প্রধান অতিথি হিসেবে রয়েছেন। যেভাবে দুর্নীতি বাড়ছে এবং যেভাবে আপনার প্রভাবশালীরা পিছনে থেকে দুর্নীতি করছেন, এগুলো খুঁজে বের করার জন্য চৌকুশ কর্মকর্তা দরকার, সৎ সাহসী কর্মকর্তা দরকার। শাহাদত নামে নতুন এক জঙ্গি সংগঠনের অস্তিত্ব পেয়েছে র্যাব। রাজধানীর গুলিস্তান ও সাইনবোর্ড এলাকা থেকে এই সংগঠনের প্রধান মোহাম্মদ ইসমাইল হোসেন সহ 2 প্রশিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। সকালে কারণ বাজারে র্যাবের মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম জানান, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য ছিল তারা। তবে সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার নাম বদলে শাহাদত নামে কার্যক্রম পরিচালনা করছে তারা। গোপনীয়তা রক্ষায় বিশেষ অ্যাপস ব্যবহার করত জঙ্গিরা। তারা একটি নতুন অ্যাপস বিআইপি যে গোপনীয়তা এবং এই কাজের জন্য তারা ব্যবহার করত। শারীরিক এবং মানসিক বিভিন্ন প্রশিক্ষণ, বিভিন্ন শারীরিক কসরত এবং অস্ত্র বিষয় চালানোর জন্য তারা প্রশিক্ষণ দিত। খেলা খবর, ক্রিকেট। হোয়াইট ওয়াশ এড়ানোর মিশন নিয়ে সিরিজের শেষ টি20তে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ। আজ রাত 9টায় প্রেরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে ম্যাচটি শুরু হবে। এর আগে আইসিসি সহযোগী সদস্য দেশ যুক্তরাষ্ট্রের কাছে টানা 2 ম্যাচে হেরে সিরিজ হাতছাড়া করে বাংলাদেশ। নবীনী দলের বিপক্ষে এখন হোয়াইট ওয়াশের লজ্জা এড়ানো বড় চ্যালেঞ্জ শান্ত সাকিবদের। টি20 বিশ্বকাপে মাঠে নামার আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে এই ম্যাচে জয় নিয়ে আত্মবিশ্বাস ফিরে পেতে চায় টিম টাইগার্স। এদিকে সিরিজ নিজেদের করায় বেশ ফুরফুরে ম্যাচে রয়েছে স্বাগতিকরা। শেষ ম্যাচেও জয়ের ছন্দ ধরে রেখে বাংলাদেশকে হোয়াইট ওয়াশের স্বাদ দিতে চায় যুক্তরাষ্ট্র। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ 2টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।